আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। তো আজকে হচ্ছে পর্ব নাম্বার 8। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্ব 7 অর্থাৎ গত পর্বে এই জ্যামিতির যে 5 এবং 6 নম্বর সৃজনশীলটি ছিল, এই সৃজনশীলগুলো আমরা সমাধান করেছি। তো আজকের পর্বে আমরা সমাধান করব ঘ বিভাগ তথ্য উপাত্ত 7 এবং 8 নং সৃজনশীল নিয়ে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, যারা এখনো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আর যারা 2025 সালে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি, আমি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো। সেই ভিডিওতে তোমরা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো 7 নম্বর এবং 8 নম্বর সৃজনশীলটি তোমাদের সমাধান করে দেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, এখানে এই যে 1 নম্বর যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 7 নম্বর সৃজনশীল, অর্থাৎ তোমাদের এটা উত্তরে 1 দিয়েছে, তোমরা এটা 7 নম্বর ধরবে। তো এখানে উপাত্ত দিয়েছে যে সপ্তম শ্রেণী অধ্যয়নরত 35 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তো ক নম্বরে বলছে নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো আমরা জানি যে ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো আরেকটি কথা বলে নেই, যে তোমাদের সপ্তম শ্রেণীর এই যে 11 নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য উপাত্ত, এই অধ্যায়ে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমি এই অধ্যায়ের উপর তোমাদের বইয়ের A to Z ধরে ধরে এই অধ্যায়ের সমাধান করেছি। তো এই অধ্যায়ের একটি প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাদের এই অধ্যায়ের উপর সমস্যা, তোমরা চাইলে সেই পর্বগুলো দেখলে ইনশাআল্লাহ 0% তোমাদের কারো সমস্যা থাকবে না। তো এখানে ক নাম্বার বলছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রম মানে আমরা জানি যে ছোট থেকে বড়, তাহলে এই যে উপাত্তগুলো, এই উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড় সাজাবো এইভাবে। তারপর ক নম্বর প্রশ্নে বলেছে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করে, যেখানে শ্রেণীব্যাপ্তি 5। তো পরিসর নির্ণয় করার সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এই যে সর্বোচ্চ 100 আর সর্বনিম্ন 50, আমরা ক্যালকুলেশন করলে পাবো পরিসর কত, 51। আর শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তো পরিসর এই 51 এখানে বসবে, আর শ্রেণীব্যাপ্তি এই যে শ্রেণী ব্যবধান 1 কথা, এই 5 হবে নিচে। তাহলে আমরা ভাগ করলে পাবো 10.2। তো আমরা জানি যে এই শ্রেণী সংখ্যা দশমিক যদি কোনো সংখ্যা আসে, তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়। তো পূর্ণ সংখ্যা কিভাবে রূপান্তর করব, এই যে দশমিকের আগের সংখ্যা থাকবে, এই আগের সংখ্যার সাথে মনে মনে 1 যোগ করে দিলেই হয়ে যাবে আমাদের শ্রেণী সংখ্যা। তাহলে কত হচ্ছে 11। অতএব নির্ণয় পরিসর 51 আর শ্রেণী সংখ্যা কত 11। এই হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। তারপর গ নম্বর প্রশ্নে বলেছে শ্রেণীব্যাপ্তি 5 স্তরে গণসংখ্যা সারণী তৈরি করো। তো গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমে ছক আঁকতে হবে। তাহলে এই যে শ্রেণী সংখ্যা এখানে 11 বার আছে, এটার সাথে তোমরা মনে মনে 2 যোগ করবে, তাহলে কত 13 হচ্ছে। এই যে 13 লিখলাম, এই 13টা হচ্ছে তোমরা সারি দিবে, অর্থাৎ এইভাবে দাগগুলো দিবে 13টা, অর্থাৎ 13টি গড় হবে এইভাবে। আর এই যে খারাপ বরাবর আমরা 3টা কলাম বলা হয়, এদেরকে 3টা কলাম দিব। তো তারপর এই যে শ্রেণীব্যাপ্তিগুলো কিভাবে বসাবো, আমরা এই সর্বনিম্ন সংখ্যা, এই সর্বনিম্ন সংখ্যা 5 গড় গণব। তো এখানে এই যে সর্বনিম্ন কত ছিল 50, তাইলে আমরা এই যে 46টাকে ধরবো, অর্থাৎ রাউন্ড ফিগার 46টাকে ধরবো। 46 থেকে 50, এইভাবে 51 থেকে 55, এইভাবে আমরা শ্রেণীবিভক্তি বসাবো। তারপর টেলির চিহ্ন কিভাবে বসাইতে হয়, আমরা এই যে এখানে উপাত্তগুলো দেওয়া আছে, এখানে দেখে 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 যে 50 সাথে কোন কলামে এইভাবে একটা দাগ দিব। আই হোপ আমরা এগুলো বসাতে পারি। আর যদি তোমাদের কারো এই অধ্যায়ের উপর সমস্যা থাকে, তাহলে তোমরা সেই প্লেলিস্টটি, অর্থাৎ এই অধ্যায়ের যে ভিডিওগুলো আছে আমার দেওয়া ইউটিউব চ্যানেলে, সেগুলো তোমরা দেখতে পারো। আমি সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর এই যে গণসংখ্যা কিভাবে, যে এখানে যতটা দাগ হবে ততটি আমরা লিখবো। তো আই হোপ বিষয়টা তোমরা গ নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর বিষয়টা এখানে এই যে 8 নম্বর সৃজনশীল, 8 নম্বর সৃজনশীল এখন আমরা সমাধান করব। তো এখানে এই যে তোমরা সৃজনশীল দেখতে পারো, এখানে 7, এটা কিন্তু উত্তরে 7 দেওয়া আছে, এটা তোমরা 8 নম্বর প্রশ্ন ধরে নিবে। তো এখানে দেওয়া আছে যে সপ্তম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্নে বলেছে উপরের উপাত্তগুলো কি ধরনের এবং কেন। তো এর উত্তর হবে উপরের উপাত্তগুলো অবিন্যস্ত, কারণ উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো নয়।
তারপর খ নম্বর প্রশ্নে বলেছে শ্রেণীব্যক্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। তো শ্রেণীব্যক্তি ধরে আমরা কি করব, গণসংখ্যা সারণী তৈরি করব। তো গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমরা একটু আগে দেখেছি যে প্রথমে পরিসর নির্ণয় করা লাগবে, তারপর শ্রেণী সংখ্যা, তারপর আমরা টেল চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করব। তো এখানে পরিসর সর্বোচ্চ মান হচ্ছে 64 আর সর্বনিম্ন 40। তাহলে এখানে আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করলে পাবো 25। পরিসর হচ্ছে কত, 25, আর শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যক্তি। তো এখানে শ্রেণীব্যক্তি প্রশ্নে কিন্তু এই যে দেওয়া আছে যে শ্রেণীব্যক্তি 5 ধরে, তাই আমরা এই উপরে পরিসর লিখবো 25 আর শ্রেণীব্যক্তি 5, ভাগ করলে হবে কত, 5। তারপর আমরা এই যে ছকটি আঁকবো আর এই যে শ্রেণীব্যক্তিগুলো বসাতে পারবো। তারপর টেলি চিহ্ন এইভাবে দেখে দেখে তোমরা দাগগুলো দিবে আর এখানে গণসংখ্যা, তাহলে মোট হচ্ছে কত, 25। এই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। তারপর শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নে কি বলছে, ক হতে প্রাপ্ত সারণীর আয়তলেখ অঙ্কন করো। তো কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয় আমি কিন্তু সেই ভিডিওগুলোতেই ভালো করে তোমাদের বুঝিয়েছি, অবশ্যই তোমরা সেই প্লেলিস্টটি করে নিবে। তো আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের ফার্স্ট অফ অল লাগবে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এইটা আমাদের বের করতে হবে। এটা যদি না বের করে তাহলে কিন্তু আমাদের এই আয়তলেখ হবে না। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই যে শ্রেণীব্যক্তি, সেটা কিভাবে নির্ণয় করতে হয়, এই যে শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা এগুলো আমরা এই যে গণসংখ্যা সারণী থেকে দেখে দেখে বসাবো। আর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কি করব, আমরা এই যে হাইফেন দেখতেছি মাঝে, এই হাইফেনের যে বাম সাইডের সংখ্যাগুলো থাকবে, যে বাম সাইডে, এই বাম সাইডের সংখ্যাগুলোর সাথে আমরা মাইনাস করব 0.5, আর এই যে হাইফেনের ডান সাইডে যে সংখ্যা থাকবে এটার সাথে আমরা কি করব, যে প্লাস 0.5 যোগ করব আর বামের সাইডে মাইনাস করব। তাহলে কিন্তু আমরা এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিগুলো পেয়ে যাব। তাহলে এই যে 40-এর সাথে যদি আমরা, যেহেতু এই 40 হাইফেনের বাম সাইডে, তাইলে আমরা 0.5 কি করব, বিয়োগ করব, তাহলে আমরা পাবো 39.5। আর এই যে হাইফেনের ডাইন সাইডের যে সংখ্যা, এই সংখ্যার সাথে আমরা যে প্লাস 0.5 এটা কি করব, যোগ করব, তাহলে আমরা পাবো 44.5। এইভাবে প্রতিটি শ্রেণীব্যক্তির ক্ষেত্রে আমরা যে হাইফেনের বাম সাইডে যে সংখ্যা থাকবে সেটার সাথে আমরা 0.5 বিয়োগ করব, আর ডাইন সাইডে যে সংখ্যা থাকবে সেটার সাথে আমরা 0.5 কি করব, যোগ করব, তাহলে কিন্তু আমরা এই যে শ্রেণীব্যক্তিগুলো পেয়ে যাব। তারপরে যে গণসংখ্যা এখানে কত হবে, মোট 25। তো এই হচ্ছে শ্রেণীব্যক্তি নির্ণয় করব আমরা এইভাবে। তারপর আমরা সব কাগজ নিব। সব কাগজ নেওয়ার পর কি করব, আমরা এই যে ভূমি বরাবর শ্রেণীব্যক্তি ধরব আর লম্ব বরাবর গণসংখ্যা, আর এখানে ওয়াই এক্স, তারপরে 0, তারপর এই যে বাংলা চিহ্নগুলো দিয়ে নিব, এইগুলো আমরা বেসিক এগুলো দিয়ে নিব। তারপর এই যে আমরা শ্রেণীব্যক্তিগুলো কোথা থেকে বসাবো, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তোমরা দেখতে পাচ্ছ, আমি এটা মুছে দিই। তো এই যে শ্রেণীব্যক্তি তোমরা দেখতে পাচ্ছ, এই শ্রেণীব্যক্তির প্রথমে এই 39.5, এখান থেকে আমরা 44.5 করব। তারপর এই যে তোমরা 44.5, এই যে আমি দাগগুলো তোমাদের দিয়ে দেখেছি, এগুলো তোমরা এই যে সব কাগজের ভূমি বরাবর লিখে নিবে এক একটি করে। তারপর এখানে গণসংখ্যা সর্বোচ্চ কত আছে আমরা দেখব, যে এখানে 8, তাহলে এক এক করে ধরলেই হবে, তাই আমরা এটাকে 5 তারপর 10, অর্থাৎ প্রতি ঘরকে এক এক করে ধরা হয়েছে। তারপর আমরা এখন দাগগুলো দিব, যে প্রথমে গণসংখ্যা কত, 3, তারপর 6, 8, তো এই যে 3, তারপর হচ্ছে 6, 8, 5, তারপর 3, এগুলো আমরা পারবো। তারপর এর ব্যাখ্যাটা এভাবে দিব, যে সব কাগজের একক অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এক একক সমান ক্ষুদ্রতম বর্গের এক গড় এবং ওয়াই অক্ষে গণসংখ্যা এক একক সমান ক্ষুদ্রতম বর্গের এক গড় নিয়ে আয়তলেখ আঁকা হলো। মূল বিন্দু হতে 39.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে। সো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে 7 এবং 8 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো তারই সাথে সাথে তোমাদের যে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে নমুনা প্রশ্নপত্রটি ছিল, সেই নমুনা প্রশ্নপত্রের একদম কমপ্লিট। তো এই যে তোমাদের নমুনা প্রশ্ন দিয়েছি, তো আই হোপ তোমরা এগুলো প্রতিটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বগুলো দেখেছো, তোমরা অবশ্যই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে যাবে এবং কে কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছো তোমরা সেই জায়গাটির নামও লিখে দিবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি তোমরা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অলরেডি কিন্তু তোমাদের যে বিজ্ঞান বাংলা বিষয়ের
এগুলোর নমুনা প্রশ্নপত্র এবং সমাধান কিন্তু আপলোড হচ্ছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।